আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য রাফি গল্পের পর্ব 15। তো সবাই রেডি তো চলুন না দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। তারপর হৃদয় একটু রুমের বাইরে গিয়ে ফোন রিসিভ করলে ফোনে থাকা লোকটি বলল, হ্যালো, আপনি কি আহসান কবির বলছেন? হৃদয় তখন বলল, জি, এটা আমার বাবার আগের নাম্বার ছিল, তবে এখন এই সিমের নাম্বার আমার কাছেই থাকে। তা আপনি কে বলছেন? ফোনে থাকা লোকটি বলল, আমি আমার পরিচয় দিচ্ছি, তবে তার আগে বলুন আপনি কি? হৃদয় তখন বলল, আপনি যাকে ফোন দিয়েছিলেন আমি তার ছেলে হৃদয়। কেন, কি হয়েছে? লোকটি বলল, ও, আপনি তাহলে তার ছেলে। আসলে আমি আপনাদেরকে একটা কাজের জন্য ফোন করেছিলাম। হৃদয় তখন বলল, হ্যাঁ বলুন, কি কাজ? লোকটি বলল, আচ্ছা, আপনার কি মনে আছে আপনার ছোট ভাই হবে মনে হয়, সম্ভবত রাফি নাম হবে, সে যে জেলে ছিল আমি সেখানকার জেলার বলছিলাম। হৃদয় তখন বলল, জেলার মানে? এখন আবার কি দরকার? কোনো সমস্যা কি হয়েছে? লোকটি বলল, না, তেমন কোনো সমস্যা হয়নি। আসলে আমি এখানে নতুন এসেছি, তাও 4-5 মাস হবে। তা হঠাৎ তার ফাইল চোখে পড়লো, কিন্তু তার ফাইলে দেখলাম সে 8 বছর জেলে থাকলেও তার সাথে আজ পর্যন্ত কেউ দেখা করতে আসেনি, তাই আজ ফোন দিলাম। হৃদয় তখন বলল, এটা কি আপনার কোনো দরকারের কথা হলো? লোকটি বলল, দরকারের কথা না হলেও আপনি কি জানেন রাফি মানে আপনার ভাই প্রায় 4 মাস আগে জেল থেকে মুক্তি পেয়েছে। হৃদয় তখন অবাক হয়ে যায়, অবাক হয়ে বলল, কি বলছেন এইসব? লোকটি বলল, আমি ঠিকই বলছি, আর তাই আমি আজ আপনাদেরকে ফোন দিয়ে জানালাম, কারণ গত 8 বছর ধরে যখন তার সাথে কেউ দেখা করতে আসেনি, তাই মনে হয় তার পরিবারের জানানো দরকার। হৃদয় তখন বলল, সে আমাদের কিছুই হয় না, এই বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। লোকটি তখন বলল, তা আপনি যাই বলেন না কেন, যেহেতু একসময় আপনাদের পরিবারের কেউ ছিল, তাই আপনাদেরকে জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। হৃদয় তখন বলল, যদি দায়িত্বের মধ্যে পড়ে তাহলে দয়া করে সেই ফাইল থেকে তার পরিবারের নাম থেকে আমাদের নামটা কেটে দিন। লোকটি বলল, এসব আপনি কি বলছেন? নাম কেটে দেব মানে? হৃদয় তখন বলল, যেদিন সে জেলে গিয়েছে সেদিন থেকে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই আমরা আর কেউ চাই না তার সাথে আমাদের নাম যুক্ত থাকুক। লোকটি বলল, আপনি কি সবকিছু ভেবে চিন্তেই বলছেন? হৃদয় তখন বলল, আর এই বিষয়ে দয়া করে কখনো আমাদেরকে ফোন করবেন না। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তারপর হৃদয় ফোনটা কেটে দিয়ে অনেকটাই স্বস্তি পায়। তারপর সে পিছনে তাকিয়ে দেখে সে তার দিকে তাকিয়ে আছে। হৃদয় তখন বলল, তোমার আবার কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? রোদেলা তখন বলল, কে ফোন করেছিল? হৃদয় বলল, কোথায়, কেউ না তো, এমনিতে একজন ফোন করেছিল, কিছু তথ্য জানার দরকার ছিল। রোদেলা বলল, কি জানার দরকার ছিল? হৃদয় তখন বলল, তুমি আবার হঠাৎ করে এসব কেন জিজ্ঞেস করছো? এমনি আমার কত কাজ, তার মধ্যে। রোদেলা বলল, আমি সব কিছুই শুনেছি। হৃদয় বলল, সব কিছু শুনেছ মানে? রোদেলা তখন বলল, তুমি যখনই বাইরে এসে বললে আমি তারই ছেলে, তখনই একটু বাইরে এসে কৌতূহলবশত শুনছিলাম, কিন্তু এমন কিছু যে শুনতে পাবো তা কখনো ভাবতেও পারিনি। হৃদয় তখন বলল, কেন, কি শুনতে পেয়েছো? রোদেলা তখন বলল, তোমার আরেকজন ভাই আছে যে কিনা 8 বছর ধরে জেলে ছিল, আর তোমরা তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না। হৃদয় বলল, সবকিছু যেহেতু জানতে পেরেছো তাহলে চুপ করে থাকো, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না, বুঝলে? রোদেলা বলল, কেন তুমি আমার থেকে এসব লুকিয়েছো? হৃদয় বলল, তুমি এসব জেনে কি করবে? কখনো বলার দরকার মনে করিনি, তাই বলিনি। রোদেলা বলল, তার মানে তুমি আমার থেকে এসব লুকিয়েছো যে তোমার ভাই এত বছর জেলে ছিল? হৃদয় বলল, আর তোমাকে এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে, আর এসব কথা আমাকে বলতে আসবে না। এরপর হৃদয় রোদেলার সাথে আর কোনো কথা বলে না, কিন্তু রোদেলা এখন ভালো করে বুঝতে পেরেছে কেন হৃদয় তার কাছ থেকে এতদিন কথাগুলো লুকিয়েছে। তখনই রোদেলার মনে পড়ে রাফির কথা, কিন্তু তা কি করে হয়? সে কি করে হৃদয়ের ভাই হবে? যদি হতো তাহলে নিশ্চয় তার বাবা মাকে চিনতে পারত, কিন্তু 8 বছর সে জেলে ছিল, আর এত বছর তাকে চিনতে না পারাটাও খুব সহজও হবে না। কিন্তু হৃদয়ের ভাইয়ের নাম কি ছিল? এদিকে রাফি সাজিদের ফোন হাতে পেয়ে এখন ভাবতে থাকে সে এখন কি করবে। তারপর রাফি হঠাৎ করে দেখতে পেল হৃদির জ্ঞান ফিরেছে, আর রাফি তাকে বলে, আপনি এখন কেমন আছেন? হৃদি বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? রাফি বলল, আসলে আমি একটু কাজের জন্য বাইরে গিয়েছিলাম। তা আপনি কি এখন সুস্থ হয়েছেন? হৃদি বলল, আপনি আমার জন্য কতই না কিছু করলেন। রাফি বলল, সেই কথা না হয় এখন বাদ দিন, আপনার পরিবারের কাউকে তো দেখতে পাচ্ছি না। হৃদি তখন বলল, হ্যাঁ তাই তো, কিন্তু আমার ফোন কোথায়? রাফি বলল, আপনার ফোন তো এখানে থাকার কথা, শেষবার এখানে রেখেছিলাম, কিন্তু এখন কোথায় গেল? হৃদি তখন বলল, এখন তাহলে ফোন গেল কোথায়?
রাফি তখন বলল, কিন্তু ফোন তো কারো এখান থেকে নেওয়ারও কথা না, তাহলে আপনি এখন কি করবেন? রিদি বলল, আমার বাবা মা তো তাহলে চিন্তা করছে, এখন কি করা যায়? রাফি বলল, আচ্ছা আমি দেখছি কি করা যায়। তা আমি যে সময় এখানে ছিলাম না, আপনার কোনো অসুবিধা হয়নি তো? রিদি তখন বলল, না, তবে একটা মেয়ে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, মনে হয় ডাক্তারই হবে। তা আপনি কি তাকে চেনেন? রাফি তখন বলল, কেন, আপনাকে কিছু বলেছে? রিদি বলল, না তেমন কিছু বলেনি, তবে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছিল। রাফি বলল, তা আপনি সুস্থ হলে কি করবেন? রিদি তখন বলল, আপাতত কিছু করার ইচ্ছে নেই, এমনিতেই বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তায় আছে। তো এভাবে কথা বলতে থাকে তারা, আর এদিকে সকাল 8টার মতো বেজে যায়। তখন রাফি ঋতুর কথা হঠাৎ মনে পড়ে, তাই সে ঋতুর কাছে যাওয়ার জন্য বের হয়। কিন্তু ঠিক তখনই রাফি মিমকে আসতে দেখে। মিমকে আসতে দেখে রাফি তার সাথে কথা না বলার জন্য এক পাশে লুকিয়ে যায়। এদিকে মিম চলে যাওয়ার পর রাফি সেখান থেকে চলে যায়। আর রাফি ঋতুর কাছে গিয়ে তার দরজায় ডাক দিলে ঋতু এসে দরজা খুলে। তারপর রাফি তাকে বলল, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? ঋতু তখন নিশ্চুপ হয়ে আছে। রাফি বলল, আচ্ছা আপনি এখন কি করবেন? ঋতু বলল, জানি না। রাফি তখন বলল, আমার মনে হয় আপনার পুলিশের কাছে গিয়ে সাহায্য চাওয়া উচিত। ঋতু বলল, কিন্তু সেইখানে গেলে কি কোনো সমাধান হবে? রাফি তখন বলল, অবশ্যই, আপনি কমপক্ষে আপনার উপর ঘটে যাওয়া অত্যাচারের বিচার পাবেন। ঋতু তখন বলল, আমি এখন আর বিচার চেয়ে কি করব? আমি তো আর আগের মতো সব কিছু ফিরে পাবো না। রাফি বলল, কি বলছেন এসব? তাহলে আপনি কি করবেন? ঋতু তখন বলল, আমার জন্য যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমি চলে যাব। রাফি তখন বলল, ইচ্ছে করলেই তো করা যায়, কিন্তু আপনি মেয়ে মানুষ, আপনাকে একা এখন কোথাও যাওয়াটা ঠিক হবে না। কিন্তু আপনি সারা জীবন তো আর এভাবে কাটিয়ে দিতে পারবেন না, তাই না? ঋতু তখন নিশ্চুপ হয়ে আছে। রাফি বলল, তাহলে আপনি এখন কি করতে চাচ্ছেন? ঋতু তখন বলল, আসলে এসব আমার পাপের শাস্তি, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। রাফি তখন বলল, আপনি এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনাকে কিছু করতে হবে। আপনার কোনো আত্মীয় স্বজন নেই? ঋতু বলল, ছিল, কিন্তু তারাও আর আমাকে কোনো সাহায্য করবে না। রাফি বলল, তাহলে আমি কি করব বলেন? ঋতু তখন বলল, আমি যদি সেদিন তার কথাটা শুনতাম তাহলে আমার জীবনটা হয়তো অনেক সুন্দর হতো, আর তাকে শাস্তিও পেতে হতো না। রাফি বলল, কার কথা শুনলেন? ঋতু তখন বলল, আমি যদি রাফির কথা সেদিন বিশ্বাস করতাম তাহলে আজ আমাকে এমন দিন দেখা লাগতো না। রাফি ঋতুর এই কথা শুনে একটু অবাক হয়ে যায়, আর তাকে বলে, আপনি কোন রাফির কথা বলছেন? ঋতু তখন বলল, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসা কখনোই বুঝিনি। আমার কাছে তখন সেই মিথ্যা ভালোবাসায় মূল্য দিয়েছিলাম, কিন্তু একসময় বুঝতে পারি আমি অনেক বড় পাপ করেছি। এসব কথা শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার সাথে সব কিছু মিলে যায়। তারপরেও রাফির বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু ঋতু এরপরে যা বলল তা শোনার জন্য রাফি একদম প্রস্তুত ছিল না। ঋতু তখন বলল, তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর নেক্সট পার্টের জন্য তাড়াতাড়ি কমেন্ট করে জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ, নতুন গল্পের কাজ চলছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আশা করি আরও তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন আরও গল্প আসছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।